নমস্কার, 24 আওয়ার্স টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা, আপনাকে নমস্কার। ধন্যবাদ। যেমনটা দেখা যাচ্ছে যে গতকাল 25,753টি চাকরি বাতিল হলো হাইকোর্টের নির্দেশে। সেখানে দাঁড়িয়ে থেকে একদিকে যেমন বিজেপি বলছে যে এই রায়কে পুরোপুরি সমর্থন করছে, অপরদিকে শাসক দল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রায় মানতে নারাজ। আপনি একজন আইনজীবী, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হাইকোর্টের রায় হয়েছে, তাতে কে মানবে আর কে মানবে না, কার ভালো লাগলো কি মন্দ লাগলো এটা বিচার্য নয়। হাইকোর্ট নির্দিষ্ট তথ্যের উপর দাঁড়িয়ে একটা রায় ঘোষণা করেছেন, বেআইনি নিয়োগ বাতিল করেছেন। এখন বেআইনি কাজ যারা করেছেন তাদের ভালো লাগবে না, আর যারা বেআইনি কাজ করেন না, আমরা যারা বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করি আমাদের ভালো লাগবে। আর বিজেপির কথা বললেন, তারা তো ফায়দা তোলার চেষ্টা করবে, কেন যখন এই দুর্নীতিটা হয় তখন আজকে বিজেপির যিনি নেতা তখন তিনি তৃণমূলেই ছিলেন। বিজেপির তো শতকরা 50% তৃণমূল থেকে এসছেন। সুতরাং ব্যক্তিগত স্তরে দলগত স্তরে কে খুশি হলো কে অখুশি হলো এ নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। আমাদের কথা হচ্ছে যে ন্যায়সঙ্গতভাবে শিক্ষক নিয়োগটা যাতে হয় এটাকে নিশ্চিত করা। এমন এক ঐতিহাসিক রায়, ভোট সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, এখনও কয়েক দফার ভোট বাকি আছে, তো এর মধ্যে কি কোনো রকম প্রভাব পড়তে পারে? সেটা তো নির্ভর করবে ভোটারদের বোধ, যাদের চেতনা, তারা কতটা সততাকে ভালোবাসেন, কতটা তারা মানুষের ধাপ্পাবাজির উপর বিশ্বাস করেন, এটা তাদের বিষয়। তবে যদি এত দুর্নীতির পরেও তৃণমূল যেতে বা বিজেপি যেতে, বিজেপিও তো দুর্নীতি করছে, তাহলে আগামী প্রজন্ম তো বলবে যে এই সময় যারা ছিলেন তারা সবাই ধান্দাবাজ। এই অভিযোগ শুনতে হবে আমাদের যদি বিজেপি তৃণমূলকে ভোট দিই। তাদের মধ্যে কেউ ছিল যোগ্য, আবার কেউ ছিল অযোগ্য, সবারই চাকরি বাতিল হয়ে গিয়েছে। যারা যোগ্য ব্যক্তি ছিলেন তাদেরও আজ চাকরি নেই, কি বলবেন? দেখুন, এত বড় দুর্নীতি হলে না যোগ্য অযোগ্য বেছে বার করা যায় না। যে যতই বড় বড় কথা বলুক, দূর থেকে বলবেন। সুপ্রিম কোর্টের রায়ও আছে ইতিপূর্বে বহু, যখন ব্যাপক দুর্নীতির অভিযোগ আসবে তখন যোগ্য অযোগ্য বিচার করার সুযোগ নেই, পুরোটাই বাতিল করতে হবে। আদালত দীর্ঘ শুনানির পর সবাইকে শুনে তারা রায় দিয়েছেন, এবং সেই রায়ের পেছনে যে তথ্য তারা খাড়া করেছেন সেই তথ্যকে অস্বীকার করবে কে? অর্থাৎ এখন যোগ্য লোক চাকরি গিয়েছে, এটা নিশ্চয়ই খারাপ লাগে আমাদের যোগ্য লোকের চাকরি গেল, কিন্তু যোগ্য লোকেদেরও ভাবা উচিত যে তারাও তো এই ধরনের একটা দুর্নীতিমূলক সরকারকে বাহবা দিয়েছেন, দুর্নীতিমূলক সরকারকে ভোট দিয়েছেন, জয়ী করিয়েছেন, দুর্নীতিকে জন্ম দিয়েছেন, দুর্নীতির ধাক্কা খেতেই হবে। পরবর্তী সময়ে কি যোগ্য ব্যক্তিদের জন্য কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে, কি মনে করছেন? আবার নির্বাচন প্রক্রিয়া হবে, মানে যোগ্যতা মান অনুযায়ী বিচার করা হবে কে যোগ্য অযোগ্য। যারা যোগ্য তারা পাবেন, স্বচ্ছভাবে হোক। আমাদের বক্তব্যটা কি, শিক্ষক এটা একটা অফিসের কেরানি নয়, পুলিশ কনস্টেবল নয়, শিক্ষকের একটা বড় সামাজিক প্রভাব থাকে। সুতরাং শিক্ষক যদি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষক হন, তাহলে তিনি সমাজকে কীভাবে শিক্ষিত করবেন? যারা আজকে যোগ্য লোকেদের জন্য মেকি কান্না কাঁদছেন, অনেকেই মেকি কান্না কাঁদছেন, তারা কিন্তু যখন এই দুর্নীতিমূলক প্রক্রিয়া চলছিল তখন প্রতিবাদের কথা ভাবেননি, তখন বরং ফেসবুকে প্রবল গালাগালি আমাকে দিয়েছেন। সুতরাং দুর্নীতি হলে পরে দুর্নীতির বিরুদ্ধে মানুষকে লড়তে হবে। বলা হচ্ছে যে 4 সপ্তাহের মধ্যে 12% সুদসহ টাকা ফেরত দিতে হবে, তো মানুষের পক্ষে কি সম্ভব হবে এত টাকা 4 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া? অসম্ভব তো কিছু না। যারা এরকম বেআইনিভাবে চাকরি নিয়েছেন তারা তো টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এবং বেআইনি কাজের মধ্য দিয়ে সরকারি কোষাগারের টাকা খরচা হবে কেন? তৃণমূল কংগ্রেসের তো অনেক টাকা আছে, ইলেকট্রাল বন্ডে তারা বহু টাকা পেয়েছেন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, সেই টাকাটা দিয়ে দেবেন, সেই টাকাটা তারা ফেরত দিয়ে দেবে, আমাদের রাজ্য কোষে টাকা আসবে। যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন, যারা বেআইনিভাবে টাকা নিয়েছেন, টাকা তারা ফেরত দেবেন। কোথায় ফেরত দেবেন? আমাকে দেবেন না, ফেরত দেবেন রাজ্য কোষাগারে। তো রাজ্য কোষাগার সমৃদ্ধ হবে, এটা তো রাজ্য সরকারের উচিত খুশি হওয়া যে আমার কোষাগারে টাকা ফিরে আসছে, তাই না? এবং যদি তৃণমূলীরা মনে করেন, বা তৃণমূলের সহযোগী অনেকের আজকাল বিভিন্ন জায়গায় বক্তৃতা দেখছি আমি, তো তারা ঘর থেকে টাকাটা দিয়ে দিন, রাজ্য কোষাগারে টাকাটা ফিরে আসুক। মুখ্যমন্ত্রী এই রায়কে বেআইনি বলছে, এবং যাদের চাকরি চলে গেল তাদের পক্ষে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাদের নির্বাচনে কি ভোটের মুখে কি মুখ্যমন্ত্রী কোনো রকম প্রভাব পড়তে পারে, মানে তাদের পক্ষে কোনো
দেখুন, মুখ্যমন্ত্রী দুর্নীতির ওপরেই টিকে আছেন। মুখ্যমন্ত্রিত্বের প্রক্রিয়াটা ওটা দুর্নীতিমূলক প্রক্রিয়া, সুতরাং তিনি দুর্নীতির পক্ষে থাকবেন, এটা স্বাভাবিক। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দল সুনীতির পক্ষে থাকবেন, এটা যারা ভাবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। অতএব স্বাভাবিক কারণেই তিনি মুখ্যমন্ত্রী দুর্নীতির পক্ষে থাকবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, বিস্মিত হওয়ার কিছু নেই। এখন ভোটাররা যদি তারা মনে করেন আমরা দুর্নীতির পক্ষেই, তারা মমতাকে ভোট দেবেন, বিজেপিকে ভোট দেবেন। আর ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল বন্ড, এবং রাজ্য স্তরে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে শিক্ষা নিয়োগ। ইলেকট্রাল বন্ড দুর্নীতির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা এবং বিজেপি। এরা গোটা ব্যাপারটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। আর মানুষ যদি এদের ভোট দেয়, তাহলে আপনাদের জেনে নিতে হবে যে মানুষ দুর্নীতিকেই মনে করছে তাদের একমাত্র উপজীব্য। একদিকে চাকরির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে লোকেরা, আর অপরদিকে সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো দিয়ে তো ন্যায্য পাও না। আমি তো বললাম না, এই রাজ্য সরকার ন্যায্য কাজের পক্ষে থাকে না। ওখানে দেবে কেন? রাজ্য সরকার টাকা দেবে মন্দির করবার জন্য, টাকা দেবে পুজোর জন্য, টাকা দেবে ক্লাবকে, উৎসবের জন্য টাকা দেবে, মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে বিজ্ঞাপনের জন্য টাকা দেবে। মানুষের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার জন্য ওরা কাজ করবে না, এত স্বাভাবিক। এটা ভাবা উচিত ছিল বহু আগে। আমরা বহু আগে থেকে এই কথা বলে আসছি মানুষের কাছে। মানুষ তখন আমাদের কথা শুনতে চাননি, বুঝতে চাননি। এখনও বুঝছেন কেন জানি না, কেন আমাদের মানুষের বোধ বুদ্ধির ওপর তো ভরসা রাখতেই হবে। যদি বোঝেন তাহলে মমতা এবং বিজেপিকে ভোট দেবেন না। কলকাতা থেকে ক্যামেরায় বিক্রম সরকারের সঙ্গে আমি কোয়েল বণিক, 24 আওয়ার্স টিভি।